নমস্কার, আমি নীলাঞ্জন দে। আমার সঙ্গে সজল রায়, অঞ্জলি ইনভেস্টমেন্টের কর্ণধার। আজকের আলোচনার বিষয়টা একটু অন্যরকম। আমরা রেফারেন্স হিসেবে আনব এই এত ধরনের অ্যাসেটস এবং এত ধরনের অ্যাসেট ক্লাসের মধ্যে ইনভেস্টরের যে প্রচুর সংখ্যক চয়েস রয়েছে, সেই চয়েসগুলোর কথা একবার আপনাদের মনে করিয়ে দেবো। আর আমি সজলকে জিজ্ঞেস করব, নতুন ইনভেস্টরের সামনে তো চয়েস আজকে প্রচুর, কিভাবে একজন নতুন ইনভেস্টর চয়েস এক্সারসাইজ করবেন। এবং মনে রাখতে হবে, এই চয়েসের মধ্যে ইদানিং আমাদের দেশে খুব বিশেষভাবে অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ এই আধারে একটা বড় ডিবেট চলছে। এই ডিবেটের কনটেক্সটে কিভাবে ইনভেস্টররা নিজেদের এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে চয়েস এক্সারসাইজ করবেন এবং ভালো প্রোডাক্ট বেছে নেবেন। সজল, ওভার টু ইউ। গুড আফটারনুন নীলাঞ্জন। যে কথাটা তুমি বললে, আজকে আমাদের কাছে অপরচুনিটি নতুন ইনভেস্টারদের কাছে প্রচুর অ্যাসেট ক্লাসের রয়েছে, এবং তার মধ্যে যে আমরা ইকুইটিতে ইনভেস্ট করি সেখানে যেমন অ্যাক্টিভ ফান্ড এবং প্যাসিভ ফান্ড থাকে। তো সেই ব্যাপারে আমরা বলবো, যেমন অ্যাক্টিভ ফান্ডে আমরা জানি নর্মাল ইনভেস্টার যখন শুরু করে অ্যাকর্ডিং টু দেয়ার এজ, গোলস, অ্যাসপিরেশনস আমরা তাদের ইনভেস্ট করাই। কেন বয়সটা খুবই দরকার। একটা 25 বছর, একটা 40 বছর কারো বয়স্ক এবং একজন 60 বছর বয়স্ক ইনভেস্টারের রিকোয়ারমেন্টস অ্যান্ড গোল উইল বি ডিফারেন্ট। এবং এই অ্যাক্টিভ ফান্ডসের মধ্যেও ডিফারেন্ট টাইপসের ফান্ড থাকে, যেমন ডাইভার্সিফাইড ফান্ডে মাল্টি ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ, মিড অ্যান্ড স্মল। কেন এখন একটা আমাদের খুব সুবিধা হয়েছে, সেবি প্রপার ক্যাটেগরাইজেশন করে দিয়েছে, যে একজন লেম ইনভেস্টারও বুঝতে পারে যে কোন ধরনের ফান্ডে উনি ইনভেস্ট করছেন। তো সেই পার্সপেক্টিভে যখন আমরা একজনকে ইনভেস্ট করাই, প্রথমে তার রিকোয়ারমেন্টটা বুঝি, এবং তার বয়স যদি কম হয় তাকে অবভিয়াসলি আমরা মিড অ্যান্ড স্মল ক্যাপ দিই, কিন্তু তাকে বুঝিয়ে তার পিটফলস, যে যখন মার্কেট কারেকশনস হবে তখন যে সেই ফান্ডটা বেশি পড়বে। কিন্তু এখানেও একটা ফর্মুলা আমি তোমাকে সবসময় অ্যানেকডোটাল দিই, যে কোনো ফান্ড যদি 2-3 বছর খুব পরে এবং তারপরে সেই ফান্ডটা যদি কখনো ঘুরে আসে, এটা একটা ম্যাথস, তাহলে তার রিটার্ন কিন্তু নর্মাল একটা ফান্ডের থেকে অনেক সময় বেশি হয়। তাহলে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তার মিড অ্যান্ড স্মল ক্যাপ দিলাম, এবং তাকে আমরা লার্জ অ্যান্ড মিড এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ডও দিচ্ছি, মাল্টি ক্যাপ ফান্ডও দিচ্ছি। আজকালকার নতুন জেনারেশন যেটা ইনভেস্ট করতে চায় তারা হচ্ছে ইন্ডেক্স, কিন্তু ইন্ডেক্সেও কিন্তু এখন প্রচুর অপশানস এসছে, এবং সেখানে না বুঝে করলে কিন্তু হয় না। এবং এখানে একটা লড়াই আছে, এটা আমি 2018 সাল থেকে দেখছি। এই 2018 থেকে 2020-তে যখন ইন্ডেক্সের রিটার্ন হচ্ছিল 10-12টা স্টকসের জন্য, এবং প্রপার অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড রিটার্ন দিতে পারছিল না, তখন থেকে এই অ্যাক্টিভ ইন্ডেক্স ফান্ডের একটা রিকোয়ারমেন্ট দরকার হয়ে পড়েছে। কিন্তু দেখা গেছে যখন একটা আমরা অ্যাগ্রেসিভ বুল মার্কেটে যাই, অ্যাক্টিভ ফান্ড অলওয়েজ আউটপারফর্ম ইন্ডেক্স ফান্ড, এবং সেটা আমরা যখন পাস্ট রিটার্ন দেখাই 1 বছর থেকে শুরু করে 5 বছর, এবং সেই এক্সাম্পল আমরা দেখিয়েওছি ইনভেস্টারকে, তখন কিন্তু কেন এই যে আমাদের ফান্ড ম্যানেজাররা রয়েছে, দে আর বিং পেড টু গিভ দ্যাট আলফা ওভার দ্যাট ইন্ডেক্স অর দ্যাট বেঞ্চমার্ক। দ্যাটস ওয়াই দে আর দেয়ার। তো আমরা যদি একটা পোর্টফোলিও তৈরি করি যেখানে একটা সংমিশ্রণ থাকবে অ্যাক্টিভ ফান্ড এবং প্যাসিভ ফান্ডের মধ্যে, এই যে প্যাসিভ ফান্ড যেটার বিগত 5 বছরে হিউজ গ্রোথ হয়েছে, অ্যাক্টিভ ফান্ডের থেকেও অনেক বেশি গ্রোথ হয়েছে তুমি জানো, তার মধ্যেও কিন্তু অনেক ডাইভার্সিফিকেশন এসছে। আমরা অনেক নতুন নাম শুনেছি, মোমেন্টাম ফান্ড, আলফা ফান্ড, লো ভলাটিলিটি ফান্ড। তো এই ফান্ডগুলো কি? তো এইগুলো হচ্ছে অল ডিফারেন্ট টাইপস অফ ফ্যাক্টর বেসড ফান্ড। এই ফান্ড কিন্তু অনেক সময় লামসামে রিটার্ন দেয় না, যেমন অনেক ইনভেস্টার জানে না। মোমেন্টাম হচ্ছে যখন মার্কেট খুব স্পিডে চলছে এবং ঊর্ধ্বগতিতে যাচ্ছে, তখন মোমেন্টাম রিটার্ন দেবে। আবার কি হয়েছে, আগের এপিসোডে যেটা বলেছি, আমরা এক্সট্রাপোলেট করি লাস্ট 5 বছরের রিটার্ন, আমরা রিসেন্সি বায়াস দেখি, তাহলে মোমেন্টাম যখন মার্কেট সাইডওয়েজ যাবে কি ডাউন যাবে, তখন কিন্তু সেই ফান্ড কিন্তু রিটার্ন দেবে না, এবং সেখানে কিন্তু রিটার্ন অনেকটা নেগেটিভ হতে হবে। তো একটা ইনভেস্টার যখন ইনভেস্ট করবে, তাকে সেটা জেনে বুঝেই ইনভেস্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা যদি এসআইপির মোড দিয়ে ইনভেস্ট করি, তাহলে সেই এক্সাম্পল যেটা তোমায় দিয়েছি, যে ফান্ডটা পড়ছে, যখন সে ইউ শেপ রিটার্ন দেবে, তখন তার রিটার্ন কিন্তু নর্মাল অন্য ফান্ড কিংবা অন্য ইন্ডেক্স ফান্ডের থেকেও বেশি হবে। আমরা ইন্ডেক্স বলতে ইনিশিয়ালি বুঝলাম সেন্সেক্স ফান্ড, মানে নিফটি অর সেন্সেক্স ফান্ড। লাস্ট 5 বছরের কাছে এই সেন্সেক্সের থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে নেক্সট 50 ফান্ড,
মোমেন্টাম ফান্ড দিয়েছে, মোমেন্টাম যদিও লাস্ট 1 বছর রিটার্ন দেয়নি, যেহেতু মার্কেটটা কনসোলিডেট করেছে, সাইডওয়েজ গেছে। তাহলে এর সব কিছুর উপকারিতা এবং পিটফলস আমাদের জেনে বুঝেই ইনভেস্ট করতে হবে, কোনটা লামসাম করতে হবে, কোনটা সাইকেলের বটমে করতে হবে, কোনটা এসআইপি মোডে করতে হবে, কোনটা লামসামে করতে হবে। যখন মার্কেট সাইডওয়েজ কারেকশন তখন লো ভলাটিলিটি করতে হবে। তাহলে ইন্ডেক্স ফান্ডেরও একটা সংমিশ্রণ আমাদের করতে হবে, যেটা একটা অ্যাডভাইজারে জানে এবং সে তার ইনভেস্টারকে গাইড করে সেখানে ইনভেস্ট করবে। তাহলে দুটো জিনিস খুব ক্লিয়ার আমার কাছে। যখন আমি ইন্ডেক্সিংই করব, আমি যখন একজন প্র্যাকটিসিং ইন্ডেক্সার হব, তখন আমার ইন্ডেক্সের চয়েসটা বা চয়েসগুলো খুব যথাযথ হবে। এবং যদি আমি ফ্যাক্টর বেসড ইনভেস্টমেন্টে বিশ্বাস করি, সেই নির্দিষ্ট ধরনের ফ্যাক্টর ছাড়া আমার ইনভেস্টমেন্ট হওয়া উচিত। ইজ ইট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট? এটা এতটাও সিম্পল না। একটা ইনভেস্টার ধরো যে দুটো ফান্ডে, আমাদের ডিফারেন্ট টাইপসের আসে, রিটেল থেকেও এইচএনআই ইনভেস্টার এবং অনেকে অনেক ফান্ডে ইনভেস্ট করে। যে ধরো 2 থেকে 3টে ফান্ডে ইনভেস্ট করতে, তাকে কিন্তু দেখো দুটো অ্যাক্টিভ দেবো, তাকে আমি ফ্যাক্টর মোমেন্টাম দিতে পারি না। তাকে একটা আমাকে ইন্ডেক্স, ওই ইন্ডেক্সের নেক্সট ধরো যেটা নেক্সট 50 সেরকমই দিতে পারি, তার সাথে আলোচনা করে। যে ক্লায়েন্ট ধরো যে ইনভেস্টার যখন 5 থেকে 7টা ফান্ডে ইনভেস্ট করছে, তখন তাকে যেমন আমি অ্যাক্টিভেও ডাইভার্সিফিকেশান দিলাম, মিড, স্মল, লার্জ অ্যান্ড মিড ক্যাপ, এটা অনেকটা প্রেসক্রিপশনের মতো, সেটা আমাদের মাথায় রাখতে হবে যে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেখানে কিন্তু আমি নেক্সট 50 সঙ্গে একটা মোমেন্টাম দিলাম, একটা লো ভলাটিলিটি দিলাম, একটা কোয়ালিটি দিলাম, এবং তাকে বুঝিয়ে দিলাম যে কেন মার্কেট উইল গো থ্রু ডিফারেন্ট সাইকেলস, কখনো এই সেক্টর চলবে, কখনো অন্য সেক্টর চলবে, এবং কখনো সাইডওয়েজ যাবে। সব থেকে মার্কেটের যেটা ডিসিপ্লিন লাগে এবং পেশেন্স লাগে ইনভেস্টারে, সেটা স্টকস হোক, অ্যাক্টিভ ফান্ড হোক কিংবা ইন্ডেক্স ফান্ড, ওয়েন মার্কেট গোজ থ্রু আ টাইম কারেকশন, যখন সময়ের কারেকশান দিয়ে যায়, যখন মার্কেট কিছু করে না, তখন এমন অনেক ইন্ডেক্স আসে তারা রিটার্ন, কেন তাদের নিয়মটাই হচ্ছে যেমন মোমেন্টাম, তারা ঊর্ধ্বগতিতে যখন মার্কেট যাবে তখনই তারা রিটার্ন দেবে, যেটা আমরা 2023 মার্চ থেকে 2024 সেপ্টেম্বর অবধি পেয়েছি, 2020 বটম থেকে 2021 অক্টোবর যখন নিফটি 7.5 থেকে 18,000। তো সেই রিটার্নটা আমরা এক্সট্রাপোলেট করবো না, এবং আমাদের কিন্তু ইন্ডেক্সে করার যথাযথ হচ্ছে এসআইপির মোড দিয়ে। কেন লামসামে করলে যদি 2 বছরের টাইম কারেকশন পাই, কি 3 বছরও হতেই পারে, আমরা তো 2 বছরের জন্য করছি না, আমরা নেক্সট 5, 10, 15, 20 ইয়ার্সের জন্য করছি। সো দেয়ার উইল বি 2-3 ইয়ার্স মেবি যেখানে টাইম কারেকশনের মধ্যে দিয়ে যাবে, তখন কিন্তু মোমেন্টাম ফান্ড জিরো রিটার্ন দেবে। একটা বড় এক্সাম্পল দিচ্ছি, উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট। সেন্সেক্স 2021 টপ কত হয়েছিল? 21,000। 2000, তারপরে সেখান থেকে 30-40 হাজার গেছিল, কিন্তু 2020 বটম হয়েছিল, ইন্ডেক্স কত হয়েছিল? 25,000। তাহলে তুমি যদি 12 বছরের ইন্ডেক্সের রিটার্ন পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন ধরো, তাহলে 21,000-এর 25,000 যদি কেউ লামসামে করে থাকতো, আমরা যদি সবসময় পয়েন্ট টু পয়েন্ট দেখি, তাহলে মাত্র 4,000 in 12 years। থিঙ্ক অফ অ্যান investor who has invested in an index fund in 12 years in those 2 points, those 2 goalposts. সো উই শুড অলওয়েজ, কিন্তু যদি সে সিপে করতো ওই 12 বছর, তার মধ্যে তো ইন্ডেক্স উপরে যেত, নিচে যেত, তার রিটার্ন ভালো হতো। এবং আমরা দেখেছি সিপে কি যেহেতু সাইকেলসের থ্রু দিয়ে যায়, তাতে রিটার্নটা হয়। কিন্তু অ্যাক্টিভ ফান্ড তোমার নর্মাল সাইডওয়েজ মার্কেটে যেখানে ইন্ডেক্স জিরো রিটার্ন দিয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারের কাজ হচ্ছে সে কিন্তু তখন তোমাকে আলফা দিয়ে তার রিটার্ন কিন্তু দেখা যাবে অনেক বেশি দিয়েছে। তো এই পয়েন্টসগুলো আমাদের মাথায় রাখতে হবে, সে কটা ফান্ডে করছে, তার রিকোয়ারমেন্ট কি, তার হরাইজন কি, এবং তার সামনে কি অসুবিধা হতে পারে যখন মার্কেট টাইম কনসলিডেশনে যাবে কি প্রাইস কারেকশনে যাবে। উই শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্যাট অলসো। ধরো নতুন প্রজন্মের কেউ এলো, তার কাছে একটা অবভিয়াস কোয়েশ্চেন থাকবে, আমার সামনে যদি ফ্যাক্টর থাকে, আমার সামনে যদি একাধিক ইন্ডেক্স থাকে, আমি কতটা বেশি আলফা বা কতটা বেশি এক্সেস অফ দ্য মার্কেট পাবো? আদৌ কি পাবো, না মার্কেট আমাকে সবসময় এগিয়েই রাখবে, ইন্ডেক্স সেই জন্য আমি করবো না? নানা রকম প্রশ্ন, যেগুলো আমরা এক্ষুনি ডিসকাস করলাম, সেগুলো তো ভিড় করে আসবেই। তখন অ্যাজ এ ডিসার্নিং অ্যাডভাইজার আমরা তাকে কিভাবে গাইড করব? অ্যাজ ফর এনি অ্যাডভাইজার, এখানের জন্য এই ডিসিশনটা নেওয়ার জন্য তোমাকে ইনভেস্টরের সঙ্গে অনেক সময় টাইম দিতে হবে, এবং তার থেকে বুঝতে হবে তার রিকোয়ারমেন্ট এবং গোল কী, এবং তার রিস্ক অ্যাপেটাইটটা কী। তোমাকে এর আগের আমি ইন্টারভিউতে অনেক বলেছি, বিকজ দেয়ার ইজ নো বেসিক ফর্মুলা, যে সেট ফর্মুলা, এই ফর্মুলাতেই জিনিসটা হবে অ্যাকর্ডিং টু নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস অফ দ্য ইনভেস্টার। এবং আমরা সাইকেলের কোন সময় রয়েছি যখন আমরা ইনভেস্টমেন্টটা শুরু করছি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা মার্কেটের একটা টপে, মোটামুটি মার্কেট স্পাইরাল একটা রান দিয়েছে এবং আমরা করছি, তখন যে ইন্ডেক্সটা আমরা করবো লো ভ্যালিডিটিতে, সেই ইন্ডেক্সটা কিন্তু অন্য সময় আমরা করবো না। এবং আমাদের জানতে হবে যে মিড অ্যান্ড স্মল ক্যাপ যেটা অ্যাক্টিভ ফান্ডের মধ্যে আসে, তারও আবার ইন্ডেক্স আছে।
তাহলে আমাদের সেই ক্যালকুলেশন এবং আমাদের রেগুলার স্টাডি করতে হবে যে 5-10 বছরে মিড ক্যাপ ইন্ডেক্স আর স্মল ক্যাপ ইন্ডেক্সের কী রিটার্ন হয়েছে এসআইপি ভিসাভিস অ্যাক্টিভের যেগুলো ভালো ফান্ড দিয়েছে 5 আর 10 বছর সেই রিটার্নটা। তাহলে যে ক্লায়েন্ট ধরো তোমার 4-5-7-10টা করছে ইনভেস্টমেন্ট এসআইপি, সেখানে তোমার এক একটা স্পেশাল ইন্ডেক্স সবসময় দেওয়া যেতে পারে তার রিকোয়ারমেন্ট এবং রিস্ক ক্যাপিটাল। একজন 45 কি 50 বছরের যে ইনভেস্টার আসবে, যে সিপ করতেই পারে, তাকে কি আমি অতটা মোমেন্টাম দেবো? কিংবা যে 25-30 বছর যে দেখতে পারে সময়, তাকে আমি কতটা মোমেন্টাম দেবো? এবং আলফা যে ফান্ডগুলো, কেন আলফা ফান্ড ইজ ভেরি অ্যাগ্রেসিভ ফান্ড, মার্কেট যখন পড়বে তারা কিন্তু প্রচণ্ড গতিতে পড়বে, সেই জন্য এতে কখনোই তাতে লামসাম দেবো না। আমার মত, আমি অন্তত আমার ইনভেস্টারদের ইন্ডেক্স ফান্ড যাই করাই এবং ফিউচারে করাবো, আমি কিন্তু এসআইপির মাধ্যমেই করাবো। কিন্তু এর কোনো ফর্মুলা, কোনো একটা বিশাল কারেকশন হলো, তখন আমরা যখন পড়ে সরেছি, তার আগে আমরা 2-3 বছর রিটার্ন দিইনি, সেই সময় আমি কি দেবো? সেটা হতে পারে লামসাম দিলাম। সেই ডিসিশনটা অন দ্য স্পট, এটা আগে থেকে বলা যায় না, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস এবং মার্কেট সাইকেলই আমাকে প্রেসক্রাইব করতে হবে। একটা জিনিস সজল আমার কাছে খুব ক্লিয়ার, আমাদের দেশে তো ইন্ডেক্সের বৈচিত্র্যটা ক্রমেই বাড়ছে। প্রত্যেক মাসে দেখছি এনএসি একটা দুটো নতুন ইন্ডেক্স নিয়ে আসছে, এবং ইন্ডেক্স বেসড প্রোডাক্টস সেগুলো অনেক রকম। এখন এই মুহূর্তে নতুন অ্যাসেট ম্যানেজমেন্টরাও যে কোম্পানিগুলো আসবে, তারাও হয়তো কিছুটা ইন্ডেক্সিংয়ের ওপর ভরসা রাখবে। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে ইন্ডেক্সিংয়ের অংশ অটোমেটিক্যালি বেড়ে যেতে পারে, ডেসপাইট দি কন্ট্রেরিয়ান ভিউ যে না, অ্যাক্টিভ ম্যানেজমেন্টের উপর বেশি ভরসা রাখো। এই জিনিসটা আমাদের জন্য খুব জরুরি একটা জায়গায় চলে যাচ্ছে, বুঝতে পারছি। এই ব্যাপারে কি ভাবছো তুমি? তুমি ঠিকই বলেছো। তো ইন্ডেক্সিংয়ের যে দরকারটা রয়েছে, কেন তুমি জানো আমেরিকাতে 67-70% ইজ ইন প্যাসিভ ফান্ডস। তো আমাদের দেশ এবং লাস্ট 5 বছরের যে গ্রোথ দেখা যাচ্ছে প্যাসিভ ফান্ডসে, গ্রোথ প্রচণ্ড হয়েছে ভিসাভিস অ্যাক্টিভ ফান্ড। কিন্তু এটা অনেকে না বুঝে সেখানেও কিন্তু এই রিসেন্সি পাস্ট রিটার্ন দেখেই ইনভেস্ট করেছে। তো আমাদের ইন্ডেক্স ফান্ডেও ইনভেস্ট করতে হবে, কেন যখন ভারতবর্ষ গ্রোথ হবে, যখন একটা দেশে গ্রোথ আসে, প্ল্যাটো হয়ে যায়, রিটার্নটা অনেক সময় প্ল্যাটো হয়ে যায়। সেটা এখনও ভারতবর্ষ সেখানে 10-15-20 বছর অনেক দূরে রয়েছি আমরা। উই ক্যানট কম্পেয়ার নাও ইন্ডিয়ার মার্কেটের সঙ্গে ইউএসএ স্টক মার্কেটে, যেখানে 67% প্যাসিভ ফান্ডসে। তো অ্যাকর্ডিংলি সেই রিস্ক অ্যাপিটাইট এবং তার ক্লায়েন্টের দরকার অনুযায়ী আমাদের সেই প্রেসক্রিপশনটা করতে হবে, এবং তাকে অবভিয়াসলি কিছু কিছু ইন্ডেক্স ফান্ডেও ইনভেস্ট করতে হবে তার রিটার্ন। কিন্তু কখনো যদি সে 2 কি 3টে ফান্ডে করে, তার মধ্যে আমরা কতটা প্যাসিভ ফান্ড দেবো এবং তার কতটা দরকার, সেটা জেনে বুঝেই তার সাথে কথা বলেই সেটা আমাদের প্রেসক্রাইব করতে হবে। কিন্তু অবভিয়াসলি ইন্ডেক্স মার্কেট উপকারিতা রয়েছে এবং ফিউচার ইজ দেয়ার, বাট ইট ইজ আ লং ওয়ে, এখনও লং রানওয়ে। এবং অ্যাক্টিভ ফান্ড, আমাদের যে ফান্ড ম্যানেজার রয়েছে তারা যথাযথ রিটার্ন দিচ্ছে, এবং দেয়ার অনলি টু গিভ দ্যাট আলফা ওভার দ্যাট বেঞ্চমার্ক অর দ্যাট অ্যাক্টিভ ফান্ডস। বাট এখানে আমাদের এটাও মনে রাখতে হবে, অনেক সময় ডুপ্লিকেশন যেমন আমাদের অ্যাক্টিভ ফান্ডসে হয়, প্যাসিভ ফান্ডও কিন্তু অনেক সময় ডুপ্লিকেশন হতে পারে। সেইটা আমাদেরকে অ্যাভয়েড করেই করতে হবে। উই শুড নট রিপিট দ্য সেম মিস্টেক হুইচ উই হ্যাড ডান ইন অ্যাক্টিভ ফান্ড। রাইট, এটা খুব জরুরি একটা পয়েন্ট, বিশেষ করে যেখানে ডাইভার্সিফিকেশনের তাড়না আছে। সেসব সত্ত্বেও আমি দেখছি যে প্রচুর মি টু কাইন্ড অফ ফান্ডস সাধারণ লোকের পোর্টফোলিওতে চলে আসছে, এবং দেখা যাচ্ছে সাধারণভাবে 20-25টা ফান্ড থাকা অসম্ভব কিছু নয়। এইটা একটা খুব জরুরি ফ্ল্যাগ করা উচিত, একটা ট্রেন্ড। এবং আমার মনে হয় ডিসার্নিং অ্যাডভাইজার, তোমার মতো হ্যান্ড হোল্ডিং যারা করে থাকেন এবং অনেক দিন ধরে করছেন, সেখানে একটা খুব জরুরি রোল রয়েছে। হ্যাঁ, এই ব্যাপারটাও হয়ে যায়। তাও এরও কিন্তু একটা নিয়ম আছে। ধরো অনেক সময় একজন ইনভেস্টার যখন ইনভেস্ট শুরু করছে, তখন সে 5-10টা ফান্ড থেকে শুরু করলো। এবার তার 1-2 বছর 3 বছর বাদে তার আবার ফান্ড এলো, সে আবার নতুন করে ইনভেস্ট করতে চাইলো, সে ডাইভার্সিফাই করতে চাইলো। তো তখন আমাদেরও আবার কখনো নতুন ফান্ড, যে ফান্ডটা তার নেই। এখন তো তুমি জানো কত রকম ডাইভার্সিফিকেশন ফান্ড এসে গেছে, থিমেটিক ফান্ডস এসে গেছে, ইনোভেশন ফান্ডস, সো মেনি ডিফারেন্ট টাইপস অফ ফান্ড, অ্যান্ড পিপল ওয়ান্ট টু এক্সপ্লোর দোজ ফান্ডস। তো তখন সেই তার নিডস অ্যান্ড রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং বারবার আমি একটা কথা বলছি, রিস্ক অ্যাপিটাইটও সবার জন্য সব ফান্ড নয়। এইটা হচ্ছে বেঞ্চমার্ক আমাদের অ্যাডভাইজারদের, যে রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী এবং গোল যে ক্লায়েন্টের দরকার সেই অনুযায়ী ফান্ড সিলেকশন দরকার। তো সেইখানে আমাদের সেই ফান্ডসগুলোরও অনেক সময় আমাদের এক্সপ্লোর করতে হয় এবং সেখানে তাদের দিতে হয়। এবং তোমার এই যে অ্যাক্টিভ ফান্ডস, প্যাসিভ ফান্ডস যে এখন এত রকম আসছে, তাতে তার যা রিকোয়ারমেন্ট সেইগুলো দিতে হয়। কিন্তু একটা ক্লায়েন্টের পোর্টফোলিওর মধ্যে ডাইভার্সিফিকেশান যতটা থাকবে, কিন্তু নাম্বার অফ ফান্ড যদি খুব বেড়ে যায়, ওটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং আমাদের ম্যানেজ করার জন্য। দ্যাট উই হ্যাভ ফেলড ওভার বিকজ উই হ্যাভ অলসো লার্ন, উই হ্যাভ অলসো গ্রোন ওভার দ্য লাস্ট 10-20 years.
তো সেই ফান্ডের মধ্যে কেন ডুপ্লিকেশন বেশি হয়ে গেলে সেটাকে ম্যানেজ করা অনেক সময় অসম্ভব হয়ে যায়। তো এইগুলো মাথায় রেখেই আমাদের ফান্ড সাজেশন দেওয়া উচিত। খুব সাকসেন্টলি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি তুলে ধরলে। আমার মনে হয় আমাদের দর্শকরা যারা ভিউয়ার রয়েছেন তারা খুব মন দিয়ে শুনেছেন। আগামী দিনেও আমরা আসবো সজলের সঙ্গে আপনাদের সামনে। প্লিজ ওয়েট ফর দোজ ইন্টারভিউজ। এই যে ইন্টারভিউগুলো আসছে, প্লিজ আপনাদের কমেন্টস অ্যান্ড ওপিনিয়ন্স লিখে দেবেন, আমরা নিশ্চয়ই যথাযথভাবে সেগুলো অ্যাড্রেস করব। থ্যাংক ইউ ভেরি মাচ সজল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নীলাঞ্জন। We enjoyed the discussion. Same here.